বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত ভিউয়ার্স এবং স্নেহভাজন শিক্ষার্থী এবং শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে বিষয়টা সেটা হলো যে শিক্ষার্থীদের ইউনিক আইডির জন্য যে সমস্ত তথ্যের প্রয়োজন, ঠিক সেই সমস্ত তথ্যের জন্য যে ফর্মটা আছে সেই ফর্মটা কিভাবে আমরা পূরণ করব বা কি তথ্য প্রয়োজন সেই তথ্যগুলো আমরা ইমিডিয়েটলি সংগ্রহ করে রাখবো, সেই প্রসঙ্গে আজকের এই ভিডিওটা। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো ব্যানবেস, এস্টাবলিশমেন্ট অফ ইন্টিগ্রেটেড এডুকেশন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম IEIMS প্রকল্প 1 জহির রায়হান সড়ক, পলাশী নীলক্ষেত, ঢাকা 1205, www.banbase.gov.bd ইমেল এখানে দেওয়া আছে। কিন্তু এখন প্রথমে আমরা দেখতে পাচ্ছি EIIN, এটা প্রতিষ্ঠানের, অর্থাৎ যে শিক্ষার্থী যে প্রতিষ্ঠানের সেই প্রতিষ্ঠানের ইন নাম্বার এখানে লিখতে হবে। এরপরে শিক্ষার্থীর নাম বাংলায় এবং শিক্ষার্থীর নাম ইংরেজিতে, যে সব কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এরপরে জন্ম নিবন্ধন নম্বর, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর এখানে লিখতে হবে। তারপরে জন্ম তারিখ, জন্মের স্থান, নিজ জেলা। এরপরে জেন্ডার, যে শিক্ষার্থী পুরুষ, মহিলা অথবা অন্যান্য, এক্ষেত্রে টিক দিতে হবে। এরপরে জাতীয়তা, বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশি অথবা অন্য যেটা হবে আপনি সেটা পূরণ করবেন। এরপর ধর্ম, যার যার নিজ নিজ ধর্ম এখানে সিলেক্ট করতে হবে। এরপরে 9 নম্বরে অধ্যয়নরত শ্রেণী, যে শ্রেণী সেই শ্রেণীতে টিক চিহ্ন দিতে হবে। 10 নম্বর শিক্ষার্থীর রোল নম্বর, এখানে শ্রেণীর যে রোল নম্বর আছে সেই রোল নম্বরটা এখানে উল্লেখ করতে হবে। এরপরে শিক্ষার্থীর বৈবাহিক অবস্থা, এখানে যেটা সেটা টিক দিতে হবে। বিবাহিত, অবিবাহিত অথবা বিধবা, বিপত্নিক, স্বামী স্ত্রীর পৃথক বসবাস, অর্থাৎ এখানে যেটা সেটা টিক দিতে হবে। এরপর প্রতিবন্ধিতা, যেমন বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, অর্থাৎ যে ধরনের প্রতিবন্ধী হোক না কেন, এই প্রতিবন্ধীর ক্ষেত্রে প্রতিবন্ধীর যে সার্টিফিকেট, অর্থাৎ সেই সার্টিফিকেট কিন্তু প্রদান করতে হবে। এরপরে শিক্ষার্থীর রক্তের গ্রুপ, যদি শিক্ষার্থীর রক্তের গ্রুপ টেস্ট করা থাকে তাহলে সেই টেস্টের একটি কপি অর্থাৎ ফটোকপি দিতে হবে। না থাকলে অর্থাৎ যদি শিক্ষার্থীর রক্তের গ্রুপ টেস্ট না করা থাকে সেক্ষেত্রে কিন্তু টেস্ট করে নিয়ে আসতে হবে। এরপরে 14 নম্বরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা, এখানে হ্যাঁ অথবা না যদি থাকে তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে সেই ক্ষেত্রে এখানে যেটা সেটাতে টিক মার্ক করতে হবে। এটা হলো শিক্ষার্থীর অর্থাৎ মৌলিক তথ্য CCDS অনুসারে। এবার আসলাম 15 নম্বরে, অর্থাৎ অভিভাবকের, যেমন মাতার তথ্য অর্থাৎ NID অনুসারে, মাতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে, মাতার NID নাম্বার, এরপর জন্ম তারিখ অর্থাৎ NID অনুসারে। এরপরে জন্ম নিবন্ধন নম্বর, যে মাতার জন্ম নিবন্ধন নম্বর। এরপরে মোবাইল নাম্বার, মাতার মোবাইল নাম্বার। এরপর মাতার পেশা, মাতা মৃত্যু হলে সেই ক্ষেত্রে মাতার মৃত্যুর যে সাল সেই মৃত্যুর সালটা এখানে উল্লেখ করতে হবে। এরপরে আমরা আসি পরবর্তী পেজে যেমন এখানে 16 নম্বরে যে পিতার তথ্য, সব কিন্তু NID অনুসারে অর্থাৎ ন্যাশনাল ID কার্ড অনুসারে এখানে উল্লেখ করতে হবে। যেমন মাতার অর্থাৎ পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজি বড় অক্ষরে অর্থাৎ ক্যাপিটাল লেটারে ইংরেজিতে লিখতে হবে সবগুলো। এরপরে NID নাম্বার, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নম্বর, মোবাইল নম্বর, পেশা এবং পিতা যদি মৃত হয় সেই ক্ষেত্রে যে সালে মৃত্যুবরণ করেছে সেই সালটা এখানে উল্লেখ করতে হবে। এরপরে শিক্ষার্থীর বর্তমান ঠিকানা, যেমন এখানে যা যা আছে তার যে অর্থাৎ জন্ম নিবন্ধন সনদ আছে সেই সনদ অনুসারে এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা শিক্ষার্থী পূরণ করবে। এরপরে 19 নম্বরে আমরা আসলাম অভিভাবক বা পিতামাতা উভয়ই মৃত হলে, যদি পিতা অথবা মাতা উভয়ই যদি মৃত হয় সেই ক্ষেত্রে আমাদের যে অর্থাৎ ওই শিক্ষার্থীর যে অভিভাবক সেই অভিভাবকের ঠিকানা এখানে দিতে হবে। যেমন অভিভাবকের নাম, অভিভাবকের NID নাম্বার, অভিভাবকের পেশা, অভিভাবকের সাথে সম্পর্ক অর্থাৎ শিক্ষার্থীর সাথে অভিভাবকের কী সম্পর্ক সেখানে কিন্তু টিক দিতে হবে। এরপরে অভিভাবকের মোবাইল নাম্বার। পিতা মাতা অভিভাবকের প্রত্যয়ন যে কোনো একটিতে টিক দিতে হবে। এই ছকের উল্লেখিত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। পিতা অথবা মাতা অথবা অভিভাবকের নাম এখানে উল্লেখ করতে হবে। এরপরে যে স্বাক্ষর করতে হবে এবং তারিখ দিতে হবে। 21 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীর ID, এটা অফিস কর্তৃক পূরণীয়, এটা পূরণ করার প্রয়োজন নেই। এরপরে 22 নম্বর শিক্ষার্থীর
আইডি এটাও অফিস কর্তৃক পূরণীয়। তারপরে কনফার্মেশন নম্বর এটাও অফিস কর্তৃক পূরণীয়, এটা পূরণ করার প্রয়োজন নেই। এরপরে আমরা আসি যে শিক্ষার্থী তথ্যছক। এখানে আমরা পরবর্তী পেজে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে শিক্ষার্থীর তথ্যছকে প্রথমে শিক্ষার্থীর নাম, তারপরে EIIN এটা হলো প্রতিষ্ঠানের, এরপরে শিক্ষার্থীর আইডি নাম্বার এটা অফিস কর্তৃক পূরণীয়। এরপরে আমরা আসলাম যে খ অংশ শেষ করে আমরা খ অংশে যেমন শিক্ষার্থীর অধ্যয়ন সম্পর্কিত তথ্য। এখানে কিন্তু প্রথমেই 1 নম্বরে আসছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থী যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত সেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। এরপরে শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানাটা যেমন বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন বা পৌরসভা যেটাই হোক এখানে উল্লেখ করতে হবে। এরপরে বর্তমানে অধ্যয়ন সম্পর্কিত তথ্য যেমন শ্রেণী, কোন শ্রেণীতে পড়াশোনা করে সেই শ্রেণী উল্লেখ করতে হবে। এরপর সেকশন যদি যেমন ক শাখা, খ শাখা অথবা দিবা শাখা, প্রভাতী শাখা এরকম যে শাখা সেটা এখানে প্রযোজ্য ক্ষেত্রে উল্লেখ করতে হবে। এরপরে রোল নম্বর, এরপরে শিফট যেমন এই যে প্রভাতী, দিবা, সন্ধ্যা, অন্যান্য। এরপর গ্রুপ যেমন মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, কারিগরি, সাধারণ, হেল্পফুল, হেফজুল কোরআন, তারপরে মোজাব্বিদ, অর্থাৎ যেটাই হোক না কেন আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে বর্তমান প্রতিষ্ঠানে প্রথম ভর্তির শ্রেণী, অর্থাৎ কোন শ্রেণীতে অত্র প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে বা ভর্তির তারিখ, এখানে যে তারিখে ভর্তি হয়েছিল সেই তারিখটা এখানে উল্লেখ করতে হবে। এরপরে রেজিস্ট্রেশন নম্বর, এটা হলো যে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য। সাধারণত যে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী, যে অষ্টমে যখন পরীক্ষা দিয়ে থাকে তখন যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে এটা এসএসসির ক্ষেত্রে এসএসসি রেজিস্ট্রেশন এবং দ্বাদশের ক্ষেত্রে দ্বাদশের যে রেজিস্ট্রেশন কার্ড আছে এই কার্ডটা নিয়ে আসতে হবে। এরপরে যে ভার্সন, কোন ভার্সনে পড়াশোনা করে, বাংলা না ইংরেজি বা অন্য অন্য, এটা সিলেক্ট করতে হবে। তারপর উপবৃত্তিপ্রাপ্ত হ্যাঁ অথবা না একটা সিলেক্ট করতে হবে। এরপরে মেধাবৃত্তি যদি হয়, যদি শিক্ষার্থীর মেধাবৃত্তি থাকে সেই ক্ষেত্রে হ্যাঁ অথবা না এখানে সিলেক্ট করতে হবে। অন্যান্য বৃত্তিপ্রাপ্ত যেমন হ্যাঁ অথবা না এখানে সিলেক্ট করতে হবে। ট্রান্সফার ইন এখানে হ্যাঁ অথবা না সিলেক্ট করতে হবে। এরপরে রিপিটার। এরপরে যে পূর্ববর্তী শ্রেণী পরীক্ষার ফলাফল, এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণী পরীক্ষার নাম যেমন পিএসসি ষষ্ঠ, সপ্তম, জেএসসি নবম, এরপরে এসএসসি একাদশ, তারপরে রোল নাম্বার, যে প্রতিটা শ্রেণীতে তার যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা এখানে পূরণ করতে হবে। এরপরে যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সে পিএইচসি পাস করেছে, তারপরে ষষ্ঠ, সপ্তম, তারপরে জেএসসি নবম, দশম, তারপরে এসএসসি একাদশ, এই প্রতিষ্ঠানের নামগুলো এখানে উল্লেখ করতে হবে। এরপরে যে প্রতিষ্ঠানে অর্থাৎ পড়াশোনা করেছে সেই প্রতিষ্ঠানের EIIN নম্বর এখানে উল্লেখ করতে হবে। এরপরে বোর্ড, যে কোন বোর্ডের আওতাধীন শিক্ষার্থী পাস করেছে সেই বোর্ডটা এখানে উল্লেখ করতে হবে। এরপরে যেমন পিএইচসিতে কত, জিপিএ কত, এরপরে জেএসসিতে কত, এসএসসিতে কত, এটাও এখানে উল্লেখ করতে হবে। এরপরে পাশের বছর, কোন সালে বা কত সালে পাস করেছে সম্পূর্ণ তথ্য এখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ পিএইচসি কত সালে, জেএসসি কত সালে, এসএসসি কত সালে, এই তথ্যগুলো কিন্তু লাস্টের এই কোডে উল্লেখ করতে হবে। এবারে আসি আমরা 5 নম্বর, যেমন বিষয়ভিত্তিক ফলাফল বা বার্ষিক অথবা পাবলিক পরীক্ষা অধ্যয়নরত শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী পরীক্ষার ফলাফল। এখানে যেমন পিএইচসি ইবতেদায়ী ষষ্ঠ, সপ্তম, জেএসসি জেডিসি নবম ভোগ অর্থাৎ ভোকেশনাল, এরপরে এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল। এখন এখানে আবশ্যিক বিষয়সমূহ, যে সমস্ত বিষয়গুলো কি যে আবশ্যিক ছিল আর কোনটি ঐচ্ছিক বিষয় ছিল। সাধারণত এটা যে এসএসসি এবং যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি কৃষি অথবা হচ্ছে গার্হস্থ্য অর্থনীতি, এই বিষয়গুলো কিন্তু আমরা 4 সাবজেক্ট করে থাকি, বা জীববিজ্ঞান যে ঐচ্ছিক বিষয় করে থাকি, অর্থাৎ এগুলো এখানে উল্লেখ করতে হবে। এরপরে প্রাপ্ত নম্বর এবং গ্রেড পয়েন্ট এখানে উল্লেখ করতে হবে। এরপরে আমরা 6 নম্বরে আসছি যে উপস্থিতির তথ্য, যেমন 2020 সাল শ্রেণী শিক্ষক কর্তৃক পূরণ হয়, এটা শিক্ষার্থীর পূরণ করার প্রয়োজন নেই, এটা প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করবে। এরপরে আমরা আসছি যে পরবর্তী যে পেজটা আছে, পরবর্তী পেজে যেমন এখানে দেওয়া আছে কো কারিকুলাম কার্যক্রম প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন, যদি শিক্ষার্থী এই উক্ত কার্যক্রমের মধ্যে কোনোটাতে যদি সে অংশগ্রহণ করে থাকে বা প্রতিষ্ঠানে তার অ্যাক্টিভিটিস ভালো থাকে সেই ক্ষেত্রে সে টিক মার্ক করবে। যেমন স্কাউট, তারপর গার্ল গাইড,
গার্ল গাইড, স্কাউট, তারপর বিএনসিসি, রেড কিচেন, স্টুডেন্ট ক্যাবিনেট, অর্থাৎ যেটাই হোক না কেন আপনি পড়ার পরে এখানে দেখবেন যে কোনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা টিক মার্ক দেওয়া হবে। এরপরে 8 নম্বরে আমরা আসবো হবি, যে এখানে শিক্ষার্থীর যে কোন বিষয়টা সবচেয়ে বেশি পছন্দনীয় সেই শখটা এখানে টিক মার্ক করবে। 9 নম্বরে অংশগ্রহণ প্রযোজ্য বা প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন, যেমন সাহিত্য ও সংস্কৃতি, আন্তর্জাতিক, জাতীয়, বিভাগীয়, জেলা পর্যায়ে, অর্থাৎ এটা কিন্তু অনেক শিক্ষার্থী আছে যে বিভিন্ন রকমের প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে, সাধারণত বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে তারা যে অর্থাৎ বিভিন্ন রকমের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা যে সফল হয় সেই ক্ষেত্রে এখানে টিকমার্ক করতে হবে। এরপর সৃজনশীল বা শুদ্ধ আচার টিকমার্ক করে। তারপরে 10 নম্বরে আমরা আসছি, যেমন অর্জন, পুরস্কার বা সনদ সংক্রান্ত প্রযোজ্য ক্ষেত্রে টিক, যে যদি শিক্ষার্থী এই সমস্ত অনুষ্ঠানে কি যে কোনো সার্টিফিকেট অর্জন করে থাকে সেই ক্ষেত্রে কোন পর্যায়ের সার্টিফিকেটটা অর্জন করেছে সেই ক্ষেত্রে সেটা টিকমার্ক করতে হবে। যেমন সাহিত্য ও সংস্কৃতি, এরপর আছে ক্রিয়া বিষয়ক, তারপর আছে সৃজনশীল বা শুদ্ধ আচার, যেটা সেই ক্ষেত্রে টিকমার্ক করতে হবে। এরপরে শিক্ষার্থীর ক্যাটাগরি, যেমন কর্মজীবী, ভূমিহীন অভিভাবকের সন্তান, মুক্তিযোদ্ধা, পোষ্য বা নাতি নাতনি, অনাথ বা এতিম, এই ক্ষেত্রে যেটা অর্থাৎ সেটাকে টিকমার্ক করে দিতে হবে। এরপরে শিক্ষার্থীর স্বাক্ষর এবং তারিখ। এরপরে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর, যে শ্রেণী অর্থাৎ শ্রেণী শিক্ষক বলতে আমরা কিন্তু ওই শিক্ষককেই বোঝাই যে সাধারণত প্রথম ক্লাসটা নেয় এবং যে শিক্ষক শিক্ষার্থীর রোল কল করে বা যাবতীয় তার ক্লাসের দায়িত্ব পালন করে উনি কিন্তু সেই শ্রেণী শিক্ষক। সেই শ্রেণী শিক্ষকের এখানে স্বাক্ষর এবং তারিখ, নাম, আইডি নম্বর এবং মোবাইল নাম্বার এখানে প্রেরণ করতে হবে। এরপরে প্রত্যয়ন, যেমন এ তথ্যছকে প্রদত্ত তথ্য আমার জানা মতে সঠিক ও নির্ভুল, প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর, এরপরে নাম, তারিখ, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার। ঠিক এভাবে আমরা ইউনিক আইডির জন্য যে তথ্য ফর্মটা আছে আমরা সুন্দর করে এই তথ্য ফর্মটা এভাবে কিন্তু পূরণ করব। সম্মানিত অভিভাবক এবং স্নেহভাজন শিক্ষার্থী এবং সম্মানিত ভিউয়ার্স, সবাই আপনাদের সন্তানের জন্য এই সঠিকভাবে ফর্মটা পূরণ করে প্রতিষ্ঠানে জমা দিবেন। আর পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন।